or the professional mind mentor, life coaches, or the psychologist. Choose mentor. মেন্টরকে নিয়ে যখন আপনার জীবন এগোতে থাকবে, তখন প্রতিটি পদক্ষেপে যেখানে আপনার মনে হয় আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, এই সিদ্ধান্তগুলো আপনি রেশনালি, সঠিকভাবে, বিজ্ঞানের প্রয়োগে, লিঙ্গুইস্টিক প্রোগ্রামের মধ্য দিয়ে আপনি আরো ভালোভাবে যেতে পারেন। আপনি প্রতিদিন সকালবেলা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন। নমস্কার। বৃহস্পতিবার 5ই জুন পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে উপলক্ষে প্রত্যেককে অভিনন্দন জানাই। আজকে সকাল থেকেই লক্ষ্য করেছি বহু মানুষ বিভিন্নভাবে তাদের এলাকায় তাদের সাধ্যমতো একটি করে চারা গাছ পুঁতেছেন, প্রকৃতিকে এক সুন্দর উপহার দিয়েছেন এবং আপনারা আপনাদের সাধ্যমতো চেষ্টা করেছেন রাঙিয়ে তুলতে এই পৃথিবীকে এবং আগামী প্রজন্মের জন্য ভরপুর অক্সিজেনের ভান্ডার তৈরি করার লক্ষ্যে আপনারা প্রত্যেকে ভূমিকা গ্রহণ করেছেন। হ্যাঁ, ভূমিকা গ্রহণ করা অ্যাকচুয়ালি, মানুষ যেদিন একখণ্ড জমিকে নিজের বলে ভাবতে শিখলো, সেদিনই সমাজ ব্যবস্থার ভিত্তি রচিত হলো। পলিটিক্যাল সায়েন্সের, আই এম নট এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, বাট পলিটিক্যাল সায়েন্সের বেসিক পড়াশোনাটা এই সেন্টেন্সটা দিয়েই শুরু হয়। অর্থাৎ আমরা যেদিন সমাজবদ্ধ হলাম, সেদিন আমরা সকলে মিলে একটা একখণ্ড জমিকে দায়িত্ব গ্রহণ করলাম, তাকে নার্চার করবার, তাকে ব্যবহার করবার, তা থেকে উৎপাদন আনবার এবং ভূমির উপরে যে অধিকার, অর্থাৎ পৃথিবীর উপরে যে অধিকার, সেই অধিকারটা শুধুমাত্র অধিকার প্রয়োগের নামে তাকে ডিস্ট্রয় করলে হবে না, তাকে নার্চার করতে হবে। ঠিক সেই ধারণার উপরে ভিত্তি করেই, অর্থাৎ কিভাবে নার্চার করব, কি করে যত্ন রাখবো, কি করে সতর্ক থাকবো, কি করে অ্যাওয়্যার থাকবো, এই সমস্ত বিষয় নিয়েই আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের বিষয় ভায়োলেন্স। ভায়োলেন্স অন আওয়ার লিটল চিলড্রেন, অন আওয়ার চিলড্রেন, অন আওয়ার ফিউচার। আমরা এই ভায়োলেন্সের ভয়ঙ্কর রূপ সারা জীবন ধরে বহন করে চলি। ছোটবেলার যে ভায়োলেন্স বা ছোটবেলার যে ট্রমা, সেই ট্রমা কিন্তু আমাদের সারা জীবন, আমাদের বিলিফ সিস্টেমকে, আমাদের বিশ্বাসের যে সিস্টেম, সেই সিস্টেমকে পক্ষাঘাতগ্রস্ত করে তোলে। আমরা বাধ্য হই, আমরা কুঁকড়ে থাকি, আমরা অবিশ্বাসী হয়ে উঠি, আমরা আমাদের পটেনশিয়ালিটিকে একটা ক্ষুদ্র অবস্থায় এনে ফেলি। আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, আমাদের প্রত্যেকের বোধ বুদ্ধি জাগরণের প্রয়োজন আছে, যে এই ভায়োলেন্স থেকে আমাদের প্রতিটি শিশুকে রক্ষা করতে হবে। প্রতিটি শিশুকে রক্ষা করতে হবে। কিভাবে? আমি আগেও কয়েকটা প্রোগ্রামে, যখন ড্রাগ অ্যাডিকশন নিয়ে প্রোগ্রাম হচ্ছে, বলেছি প্রোটোকল ইজ রেডি। কি করতে হবে রেডি করা আছে, আপনি শুধু লার্ন করুন আর অ্যাপ্লাই করুন। সেই জন্য আজকে সবার প্রথম যখন আমি ভিডিওটা চালিয়েছিলাম, আমার পুরনো একটা প্রোগ্রামের ভিডিও, আমাদের সেখানে একটা মানুষকে এক্সপার্টাইজ হওয়ার কথা, একটা মানুষকে মেন্টর নির্দিষ্ট করার কথা এবং একটা মানুষকে প্রায়োরিটি ঠিক করার কথা আমরা আলোচনা করেছি। এবং একজন শিক্ষক অ্যাকচুয়ালি কি করেন,
একজন শিক্ষক আলোকিত করেন, একজন শিক্ষক আমাদেরকে অ্যাওয়্যার করেন, আমাদেরকে উপযুক্ত করে তোলেন। আমরা নিজেরাই আমাদের নিজেদের স্যালভেশন, আমাদের নিজেদের ভবিষ্যৎ আমরা নিজেরাই রচনা করি। আপনি করেছেন, আমি চেষ্টা করে যাচ্ছি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের আলোচনা প্রোটোকল ভিত্তিক আলোচনা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি বলছে, এবং আইন আদালত কি বলছে, এই সম্পর্কে একটু আলোকপাত করার চেষ্টা করব, আপনাদেরকে সচেতন করবার চেষ্টা করব। চলুন সরাসরি সময় নষ্ট না করে আলোচনার মধ্যে প্রবেশ করা যাক। আপনারা ফেসবুকেও এই প্রোগ্রাম লাইভ দেখছেন। প্রতিটি প্রোগ্রামে ফেসবুকে দারুণ রকমের অ্যাটেন্ডেন্স লক্ষ্য করা যাচ্ছে। আপনারা সকলে সেখানে যথেষ্ট উদ্যোগের সঙ্গে অংশগ্রহণ করছেন। প্রত্যেক ফেসবুক ব্যবহারকারী বন্ধুদের বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশের বহু মানুষ অবজার্ভ করছেন প্রোগ্রাম, আমি সব জানছি। আমি অনেক কল পাচ্ছি, আমি অনেক মেসেজ পাচ্ছি। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আজকের প্রোগ্রাম সর্বদেশে সমানভাবে প্রযোজ্য হতে পারে, আইন ডিফারেন্ট হলেও। আমি সরাসরি আমার স্ক্রিন শেয়ার করছি। চলুন সাইট প্রেজেন্টেশনের মধ্যে যাওয়া যাক। আমি যখনই কোনো কথা বলি, আমি যেদিনকে যে বিষয়ে কথা বলছি বা আলোচনা করছি, সেদিনকে চেষ্টা করছি যে একটা একটা পার্সপেক্টিভ আগে রেডি করে দিতে। সাইকোলজির এটা বিশ্বাস করা হয় যে 5টা পিলার রয়েছে। একটা হচ্ছে বায়োলজিক্যাল অ্যাসপেক্ট, সেখানে বায়ো সাইকোলজিক্যাল এন্ড নিউরো সায়েন্স সেখানে আলোচনার বিষয় থাকে। কনসাসনেস, কগনিটিভ, পারসেপশন, থিঙ্কিং, ইন্টেলিজেন্স, মেমোরি, এগুলো সেখানে আলোচনার বিষয় হয়। ডেভেলপমেন্টাল, লার্নিং, লাইফ স্প্যান ডেভেলপমেন্ট ইত্যাদি সেখানে আলোচনার বিষয় হয়। সোশ্যাল অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট, সোশ্যাল পার্সোনালিটি, ইমোশন, মোটিভেশন, সেখানে এগুলো আলোচনার বিষয় হয়। মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ, অ্যাবনর্মাল হেলথ বা মেন্টাল কন্ডিশন, থেরাপিজ, স্ট্রেস, লাইফস্টাইল অ্যান্ড হেলথ, এমনকি ফিটনেস ট্রেনিং ও সাইকোলজির বিষয়, ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং ও সাইকোলজির বিষয়। আমরা আমাদের ইনস্টিটিউটে, মাইন্ড মেন্টর ইনস্টিটিউটে, উই কভার অল অ্যাবভ পিলার্স অফ মেন্টাল ওয়েলনেস। মেন্টাল ওয়েলনেস এর সমস্ত পিলার গুলোকে আমরা কভার করার চেষ্টা করি। আজকের আলোচনা সোশ্যাল, পার্সোনাল, মেন্টাল অ্যান্ড সমস্ত বিষয়টাকে নিয়ে, ডেভেলপমেন্টাল, এই সমস্ত বিষয়টাকে নিয়ে আমরা আলোড়িত হব। চলুন সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করা যায়। আলোচনার ট্যাগলাইন: হাউ টু রিকগনাইজ অ্যান্ড হ্যান্ডেল ভায়োলেন্স। ভায়োলেন্সকে শুধু চিহ্নিত করলে হবে না, তাকে রিকগনাইজ করতে হবে এবং তাকে কি করে আমি হ্যান্ডেল করব সেটাও আমাকে জানতে হবে। ভায়োলেন্স ট্রমাটাইজ করে দেয় একটা চাইল্ডকে, এবং সেটা দাগ ফেলে যায় সারা জীবনের জন্য, সারা জীবনের জন্য দাগ ফেলে যায়। সেই জন্য আমরা আজকে ভিডিও ডেমনস্ট্রেশনের মাধ্যমে, একটু দীর্ঘ ভিডিও হবে, আমি কথা এই জন্য কম বলবো, ভিডিও ডেমনস্ট্রেশনের মাধ্যমে খুঁটিয়ে খুঁটিয়ে বোঝার চেষ্টা করব কিভাবে আপনি বুঝবেন আপনার চাইল্ড কোনো অ্যাবিউজের শিকার হতে চলেছে বা হচ্ছে। কি করে আপনি অ্যাওয়্যার হবেন, কিভাবে আপনি সচেতন হবেন, অথবা আপনি কি ধরনের প্রিকশনস গ্রহণ করবেন স্কুলে পাঠাবার সময়, কলেজে পাঠাবার সময়। হ্যাঁ, চাইল্ড নিয়ে কথা বলছি, আবার কলেজ করতে গেল বলবো পরে। তারপরে আসছি আরো আলোচনা, আমি কোথাও যে কোনো যাচ্ছি, যে কোনো অনুষ্ঠানে যাচ্ছি, কোনো বিয়ে বাড়িতে গেছি, আমার কোনো রিলেটিভের অনুষ্ঠানে গেছি, সেখানে আমি কি ধরনের প্রোটেকশন রাখবো আমার বাচ্চার জন্য। এই সমস্ত বিষয়ে আজকে আমরা ভিডিও ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখাবো। ভিডিও ডেমনস্ট্রেশনটাই মূল ক্লাস, কিন্তু সেই ক্লাসকে ভালো করে বোঝবার আগে আমি যা প্রেজেন্টেশন করছি সেটাকে অনুধাবন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের শিশুরা আমাদের কোঠরে, আমাদের কোঠরে সযত্নে ঝড় বৃষ্টি
সমস্ত রকমের বিরুদ্ধে প্রোটেকশনের মধ্য দিয়ে বেড়ে ওঠে। সেখানে কোনো রকমের হিউমিলিটেশন, কোন রকমের হিউমিলিটেশন তাদের জীবনে কি ধরনের প্রভাব বিস্তার করতে পারে, তাদের সঙ্গে কোনো অ্যাবিউজ হতে পারে, তাদের উপরে অকারণে কেউ হাসি ঠাট্টা করেছে, স্প্রেডিং রিউমার, কোন রকম অপবাদ ছড়িয়েছে, অথবা ডিসঅনার করেছে। আরে শিশুর অনার, ইয়াস, একজন চাইল্ডের ব্যক্তিত্ব বিকশিত হয়ে যায় 6 বছর বয়স থেকেই দারুণ ভাবে। 3 বছর বয়স থেকে আস্তে আস্তে ডেভেলপ হতে শুরু করে, 6 বছরে তার বিকশিত হয়ে যায়। তা সেখানে সে তার তার অনার ডিসঅনার করা হয়েছে, তাকে মেড টু লুক স্টুপিড, তাকে স্টুপিড বলে বর্ণিত করা হয়েছে, ডিসরেসপেক্ট করা হয়েছে, তাকে রিডিকিউল্ড করা হয়েছে, তারপরে হাসি ঠাট্টা করে তাকে হাস্যকর করে তোলা হয়েছে, বিলিটিল্ড, মকড, তাকে মকড করা হয়েছে কোন রকম ভাবে, ডিসগ্রেসড করা হয়েছে কোন রকম ভাবে, আরো অনেক রিজেক্ট এবং এম্বারাস, অনেক রকম ভাবে তাকে আমরা হিউমিলিয়েট করতে পারি। মজার ব্যাপার হলো, এগুলো আমরা বুঝে অথবা না বুঝে বেশিরভাগ ক্ষেত্রেই পেরেন্টস আর কেয়ার গিভাররা করে বসে, পেরেন্টস অ্যান্ড কেয়ার গিভাররা এই কাজটি করে বসে। এবং আমি এই আলোচনাটাকে খুব বেশি প্রসারিত করব না আজকে, কারণ আমরা আমাদের সংসারের ভেতরে যে প্রোটেকশনের বাতাবরণ তৈরি করি, সেখানেও কিছু কিছু ক্লোজ আই আমাদের অন্তর্দৃষ্টির দরকার, যা দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে সংসারের ভেতরেই কোনো ভূত বসে নেই তো। সমূহ সম্ভাবনা রয়েছে, বিশ্বাস করুন আমাকে, সমূহ সম্ভাবনা রয়েছে, সমূহ সম্ভাবনা রয়েছে একটা শিশুর ঘরের মধ্যে অ্যাবিউজ হয়ে পড়ার। সেই জায়গাটা আমরা আলোচনা করব, চলুন আরেকটু ভিতরে যাওয়া যাক। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ন্যাচারালি হেলথ নিয়ে তারা কাজকর্ম করে, সারা পৃথিবী তাদের নির্দেশেই চলে। সেখানে একটা ডেফিনেশন পাচ্ছি, the intentional use of physical force or power threatened or actual, থ্রেট করা হয়েছে, করবো বলা হয়েছে, অথবা অ্যাকচুয়ালি করা হয়েছে, against oneself, another person, or against a group of community, কোন একটা নির্দিষ্ট লোকের উপরে, কারো একজনের উপরে, কারো দ্বারা কোনো কমিউনিটির উপরে, কোনো গ্রুপের উপরে, that either results in or has a high likelihood of resulting in injury, death, psychological harm, maldevelopment, or deprivation. দেখা গেল শিশুটি বা মানুষটি আর সমাজে মেশার মতো আগ্রহ দেখাচ্ছে না, আপনি তাকে ক্ষতি করে ফেলেছেন ওই শুধু একটু হিউমিলিয়েট করে, তাকে আপনি ডিপ্রাইভ করে ফেলেছেন, সে আর সমাজে উন্নতির জন্য চেষ্টা করছে না, নিজের সার্ভাইভালের জন্য আর চেষ্টা করছে না, সে ভাবছে না আমি মরে যাব। তাকে সাইকোলজিক্যাল হার্ম কেউ করে ফেলেছেন, অথবা তার মৃত্যুর জন্য দায়ী হয়ে পড়লেন অজান্তে, অথবা সে কোনো ইনজিওর হয়ে পড়লো আপনার আপনার ভায়োলেন্সের ফলে। সে ভায়োলেন্স বাক্য হতে পারে, শারীরিক ভাবে হতে পারে, ফোর্স হতে পারে, পাওয়ার হতে পারে, থ্রেট হতে পারে, অ্যাকচুয়াল হতে পারে, যা খুশি হতে পারে। হিউম্যান রাইটস কে আপনি ভায়োলেট করে ফেললেন, হিউম্যান রাইটস, মানবাধিকারকে আপনি লঙ্ঘন করে ফেললেন। চিলড্রেন্স রাইটস ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড ইন ইন্ডিয়া 2015, আজকে 10 বছর আগের চিত্র দেখা যাক। তাতে দেখা যাচ্ছে যে লাল রঙের যে অংশটা, দ্যাট ইজ ইন্ডিয়ান পার্সপেক্টিভ অফ দ্য চাইল্ড রাইট, এবং সেটা ডিনোট করছে ডিফিকাল্ট সিচুয়েশন, ডিফিকাল্ট সিচুয়েশন, ভেরি ডিফিকাল্ট সিচুয়েশনে মূলত ভাবে আফ্রিকার দেশগুলো রয়েছে। আমরা সেই সমস্ত অনুন্নত
আফ্রিকার দেশগুলোর একদম পাশে বসে আছি, একদম পাশে বসে আছি, এবং আমরা ভেরি ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে আমাদের শিশুদের রেখে দিয়েছি। চলুন আরেকটু আরেকটু আলোচনা করা যাক, পার্সপেক্টিভটা আরেকটু বোঝার চেষ্টা করা যাক। Adolescence is a phase when boys and girls like to experiment with difficult things. Their looks, style, friends, drugs, gadgets, and so on. This is an age when they like to indulge in activities and behaviors that could involve risk. It gives them a thrill and adrenaline rush. অ্যাড্রেনালিন রাশ তৈরি করবে এবং তাকে সে থ্রিল ফিল করাবে, এবং এর ফলে এক অজানা, যেটা দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, সেটাকে নাড়াচাড়া করার প্রবণতা। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই তারা যে জিনিসটা চোখের সামনে ভালো করে বুঝতে পারছে না, ফিল করতে চাইছে নারী দেহ, পুরুষ দেহের প্রতি আকর্ষণ, এবং সেটাকেই সে এক ভালনারেবল জায়গায় সমাজে বসে থাকা কিছু তক্ষক ভক্ষক সেই সুযোগের অপেক্ষায় থাকে। আমরা যাব, দে আর অলসো ভালনারেবল, দে ল্যাক দ্য ইনফরমেশন অ্যান্ড ম্যাচুরিটি টু মেক প্রপার ডিসিশনস। তারা এই আকর্ষণের ফলে সঠিক সিদ্ধান্ত গ্রহণে অক্ষম হয়ে পড়ে, এবং সেই সময় তাদের ম্যাচুরিটি থাকে না। The focus of the module is to familiarize the students with some risky situation that are prevalent so that they can handle them properly and protect themselves. আমরা আমাদের এই যে আজকের আলোচনা, তার মূল উদ্দেশ্য হলো এই যে আকর্ষণ, এর ফলে যে বিপদগামিতা, তা থেকে কি করে আমরা আমাদের ছাত্র ছাত্রীদের, আমাদের শিশুদের আমরা অ্যাওয়্যার করতে পারি, হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু, হাউ টু ডু, হোয়াট টু অ্যাভয়েড। চলুন গভীরতর আলোচনার মধ্যে, আরো আরো গভীরতর আলোচনার মধ্যে আমরা প্রবেশ করা যাক। কিন্তু একটা তথ্য অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। More than 70% of child sex abuse causes involve a relative, friend, or someone else close to the child. এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার NSPCC রিপোর্ট বলছে। এই অ্যাবিউজ বিভিন্ন রকমের হতে পারে, গার্ল এন্ড বয়েজ বোথ। একটা কথা একটু পরিষ্কার করে বলা দরকার, এই চিলড্রেন শব্দটা অ্যাকর্ডিং টু দা ল, চিলড্রেন শব্দটা পক্সো আইন অনুযায়ী 18 বছর বয়স পর্যন্ত সমস্ত মানুষই চিলড্রেন। আইনিয়ানুক ভাবে 18 বছর বয়স পর্যন্ত, যখন পর্যন্ত মানুষ স্কুলে কাটায়, তারপরে সেই বছর থেকে স্কুলে যাওয়া শুরু হয়, 18 বছর বয়স থেকে কলেজে যাওয়া শুরু হয়, মানে কলেজের প্রথম ইয়ারটাও হয়তো চলে আসে এই স্কুল চাইল্ডহুডের মধ্যে, চিলড্রেন ক্যাটাগরির মধ্যে আইন অনুসারে। তো এই সময় তার যে সাইকোলজিক্যাল বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট তার হতে পারে। Girls and boys both experience psychosocial abuse through making threats, verbal harassment or insulting, intimidating, bullying, teasing, abusive language, মানে গালাগালি প্রয়োগ করা। গালাগালি কিন্তু একটা সবসময় মাথায় রাখতে হবে, আন্ডারলাইন দ্য ওয়ার্ড। এই গালাগালি আমাদের সমাজে, ভারতীয় সমাজে অত্যন্ত বিশ্রী ভাবে একটা প্রথা চলে আসছে। এই প্রথা কিন্তু ভয়ঙ্কর ভাবে চাইল্ড অ্যাবিউজ কে নির্দিষ্ট করে। গালাগালি দেওয়া কিন্তু পানিশেবল অফেন্স, কথাটা মাথায় রাখবেন। Emotional manipulation and exploitation, and labeling students lazy or stupid based on whether they are boys or girls,
ইগনোরিং মানে আপনি তাকে কি করলেন, তা মানে লেজি বা স্টুপিড বলে ঘোষণা করলেন অন ওয়েদার, তারা স্টুডেন্ট হতে পারবে, বয়েজ হতে পারে বা গার্লস, যাই হোক না কেন, সেটাও কিন্তু সাইকোলজিক্যাল ট্রমা। সাইকোলজিক্যালি তাকে আপনি ভায়োলেন্ট হলেন তার প্রতি। ইগনোরিং এবং ইগনোর করা, তাকে যথেষ্ট গুরুত্ব না দেওয়া, সেটাও সাইকোলজিক্যাল ট্রমাতে নিয়ে যাবে তাকে, এবং সেটা ভায়োলেন্স হিসাবে গণ্য হবে। ফিজিক্যাল, হিটিং, স্ল্যাপিং, পাঞ্চিং, কিকিং, shaking, choking, painful body posture, or excessive exercise drills. হায় রে, মাথায় রাখতে হবে, স্কুলের ব্যায়াম করাচ্ছেন, পিটি টিচার ব্যায়াম করছেন, পিটি টিচার অত্যন্ত উৎসাহ বসে একটু বেশি এক্সারসাইজ করে বসলেন, বাচ্চা অসুস্থ হয়ে পড়লো। এটা কিন্তু সচেতন হতে হবে। অর্থাৎ এখানে প্যারামিটার যেগুলো আছে সেগুলো ব্যবহার করার প্রয়োজনীয়তা আছে। শিক্ষিত টিচার এই ভুলটা করেন না। বেশিরভাগ স্কুলে শিক্ষিত টিচার থাকেন, তারা যথেষ্ট সচেতন, এই ভুলের সম্ভাবনাও কম। প্রিভেন্টিং ইউজ অফ টয়লেট, বাথরুম ব্যবহার করতে না দেওয়া অত্যন্ত ভয়ঙ্কর অপরাধ। এক্সপ্লোসিভ, এক্সপ্লয়েসিভ লেবার, আপনি এক্সপ্লয়েট করবার জন্য লেবার, তাকে কাজ করাচ্ছেন শিশুকে, আপনি তাকে অনাবশ্যক, যেটা শিশুর কাজ নয়, সেই কাজটা আপনি শিশুকে দিয়ে করাচ্ছেন। আপনি ঘরের কাজই করাচ্ছেন, ঘরের কাজই করাচ্ছেন, আপনি ভাব দেখাচ্ছেন যে শিশুকে আপনি কাজ শেখাচ্ছেন, কিন্তু অ্যাকচুয়ালি ওটা এক্সপ্লয়টেশনের পর্যায়ে পড়ে যেতে পারে। সেক্সুয়াল, রেপ, ডিফাইলমেন্ট, গ্রুপিং, groping, touching, etc., aiming sexually explicit language on a child, indecent touching and exposure, exposing pornographic material to children ইত্যাদি বিভিন্ন বিষয় সেক্সুয়াল হ্যারাসমেন্ট হিসেবে গণ্য হয়, অ্যাকচুয়াল সেক্স থাকুক বা না থাকুক। Violence can affect people in different ways. ভায়োলেন্স একটা মানুষকে অনেক রকম ভাবে প্রভাবিত করতে পারে। Have trouble concentrating either in school or in their daily lives. তাদের কনসেন্ট্রেশনের অভাব লক্ষ্য করা যেতে পারে, তারা স্কুলে যেতে অনীহা প্রকাশ করতে পারে, বা স্কুলে তারা আনমাইন্ডফুল হয়ে থাকতে পারে, অথবা সারা দিনই তারা আনমাইন্ডফুল হয়ে থাকতে পারে, কনসেন্ট্রেশনের অভাব লক্ষ্য করা যেতে পারে। এরকম যদি কোনো ঘটনা শিশুর মধ্যে দেখেন, বিহেভিয়ার দেখেন, একটু তাকে নাড়াচাড়া করার চেষ্টা করতে হবে। Feel guilty or think the violence they experienced was their fault. অনেক সময় তারা নিজের এরকম ভাবতে, একটু উঁচু উঁচু ক্লাসে পড়ে যারা, 6-7 ক্লাসে যারা পড়ে, তারা ভাবতে এটা আমারই ভুল, আমি আমারই ভুল, এইভাবে তারা ভাবতে পারে। কুইট ইটিং অর ট্রাবল স্লিপিং, রাতে তারা ঘুমোতে পারে না, ঘুমের মধ্যে কেঁপে কেঁপে উঠতে পারে, বা খাওয়াটা বন্ধ করে দেয়, নো লঙ্গার ওয়ান্টস টু গো টু স্কুল, স্কুলে আর যেতে চায় না। Feel confused or tricked when an adult abuse them, especially if it is a teacher or someone they trusted. এই ট্রাস্টেড পার্সনের ডেফিনেশন বিগড়ে যায়, কাকে বিশ্বাস করব, কনফিউজ হয়ে পড়ে, এমনকি নিজের বাবাকেও বিশ্বাস করতে পারে না এরকম ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে। মানে পুরো পুরো সমাজটাকেই একটা বাচ্চা মেয়ে গিলটি ভাবতে পারে, অথবা একটা বাচ্চা ছেলে একটা মহিলাকে গিলটি ভাবতে পারে, মহিলা সমাজটাকে গিলটি ভাবতে পারে, মহিলাদের কাছেই যেতে চাইছে না সে। ফিল অ্যাফ্রেড টু বি অ্যালন উইথ সার্টেন অ্যাডাল্টস, বিশেষ কিছু অ্যাডাল্ট, একটা বয়সের বিশেষ কিছু অ্যাডাল্ট, একটা বয়স্কদের দ্বারা ধরুন কোনো কোনো সময় হিউমিলিটেড হলো, একটা বয়স্ক লোক দেখলে তার ভীতি, দাড়িওয়ালা লোক দেখলে ভীতি, মাথায় চুল কমে গেছে এরকম লোক দেখলেই ভীতি। সো অনেক রকম ঘটনা ঘটতে পারে, পরিবর্তিত হতে পারে। আমরা কিছু কেস স্টাডির মাধ্যমে এগুলোকে বুঝতে পারি। আমি আলোচনাকে বেশি প্রলম্বিত করতে চাইছি না,
যেহেতু এটা একটা সাইকোলজির আলোচনা, সাইকোলজির আলোচনায় এবং একটা সাইকোসোশ্যাল ফ্যাক্টরস রয়েছে, সেহেতু সেখানে কেস স্টাডি আমাদেরকে দারুণভাবে আলোকিত করে, বুঝতে সাহায্য করে। তবু আমি খুব সংক্ষেপে একটু বলার চেষ্টা করছি। অ্যাজ আই ওয়াজ টার্নিং, এখানে মালার স্টোরিটা নিয়ে আমি আলোচনা করছি। মালা একজন গার্ল, তার স্টোরি। অ্যাজ আই ওয়াজ টার্নিং টু ওয়াক থ্রু দ্য ফিল্ডস, আই স ওয়ান অফ আওয়ার ভিলেজ এল্ডার্স। হি আস্কড মি why I was walking through the fields when all the students had been told to stay on the main road because the fields were unsafe. I was afraid to tell him the reason, but decided it was better to tell him the truth. It was difficult for me to speak to this to the respected elder about my problem, but I told him that a man had approached me while I was walking through the bus depot. I told the village elder I was scared and wanted to avoid the man, and that was only I was walking through the field. The village elder asked me if I had taken my gift from the man. I admitted that I had. He told me that I should not take gifts from strangers because sometimes people was gifts to get favor or to kick or to trick young girls. He was told me that in the morning he would send his old grandson to accompany me to school. Although I was scared, I was glad that I had told one of the village elders about my problem because he listened to me and offered me help. I feel so relieved now that the situation has been removed and I can walk to school. I can walk to school safely. একটি মেয়ে, তাকে কেউ একটা গিফট উপহার দিয়েছে, পরের দিন তাকে কোন রকম ভাবে কোনো কুপ্রস্তাব দিয়েছে। সে মেন রোডের রাস্তা ত্যাগ করে ভিলেজের মাঠের ওপর দিয়ে যাচ্ছে। একজন বয়স্ক মানুষ, বুদ্ধিমান মানুষ তাকে বলছে তুমি এখান দিয়ে যাচ্ছ কেন, মাঠ দিয়ে যাওয়া সেফ নয়, জন্তু জানোয়ার থাকতে পারে, সাপ খোপ থাকতে পারে। তখন তাকে সে তার পুরো কাহিনীটা বলে, এবং সে তখন তাকে বলে কোনো গিফট এরকম অজানা লোকের থেকে নেবে না, বরং তুমি তোমার দাদুকে বলবে তোমাকে স্কুলে দিয়ে আসতে। তাই এইভাবে অনেক স্টোরি আমাদের সমাজে থাকে, মানুষের মধ্যে থাকে। এটা একটা গ্রামের মানুষের কথা বলা হলো। শহরে হয়তো এরকম ভাবে কেউ যায় না স্কুলে, হয়তো স্কুলের বাসে যায়, হয়তো স্কুলের ভ্যানে যায়, হয়তো স্কুলের নিজস্ব ভেহিকেলসে যায়, হোয়াট এভার। কিন্তু সেখানে কিন্তু যেখানেই যাক না কেন, সতর্কতা কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে। এখানে একটা জিনিস শেখার আছে। কি শেখার আছে? যে আমরা ট্রাস্টেড অ্যাডাল্ট হিসেবে কাকে গ্রহণ করব, কাকে গ্রহণ করব, ট্রাস্টেড অ্যাডাল্ট হিসেবে কাকে গ্রহণ করব, কার উপর একটা বাচ্চা নির্ভর করবে, সে সম্পর্কে তাকে কিছু ক্লু আমাদের দিতে হবে। কিরকম? সামওয়ান দে নো হু উইল হেল্প দেম ইফ দে নিড হেল্প। যার কাছ থেকে আমরা সাহায্য চাইলে পেতে পারি, এমন কোন বিশ্বস্ত মানুষকে চিহ্নিত করে দিতে হবে। Someone they can talk to about anything, especially their problems, or if they are feeling scared, confused, or uncomfortable. আমরা যাদের কাছে আমাদের মনের কথা খুলে বলতে পারবো যখন আমরা সমস্যায় আছি, সেটা আমাকে অস্বস্তিকর ফিল করিয়েছে, কনফিউজড এবং আনকমফোর্টেবল অবস্থায় রেখেছে। সামওয়ান দে ফিল হ্যাপি বিং অ্যারাউন্ড, যা তাদের আনন্দ ঘন কিছু ঘটনা যাদের সঙ্গে আমরা শেয়ার করতে পারি। সামওয়ান হু লিসেন টু দেম অ্যান্ড কেয়ার অ্যাবাউট দেয়ার প্রবলেম, যারা তাদের কথা খুব মন দিয়ে শোনে, শোনবার সময় আন্তরিকতার সঙ্গে শোনার চেষ্টা করে, এরকম মানুষের সঙ্গে আমি সাহায্য পেতে পারি। সামওয়ান হু হ্যাজ হেল্প দেম বিফোর, যারা এর আগে তাদের কাছ থেকে সাহায্য পাওয়া গেছে। সামওয়ান হু উড হেল্প দেম সলভ এ প্রবলেম, এর আগে যে সমস্ত মানুষরা তাদেরকে সাহায্য করেছে বা সাহায্য করতে পারে বলে আমরা বিশ্বাস করতে শুরু করেছি। বি আন্ডারস্ট্যান্ডিং, গেট হেল্প অ্যান্ড ওয়ার্ক টু কিপ দেম সেফ, অর্থাৎ তাদের চিহ্নিত করে দেওয়ার প্রয়োজন পড়ে
যে এই সমস্ত মানুষদের কাছ থেকে তুমি সাহায্য নিতে পারো, এবং সেই চিহ্নিত করার কাজটা র্যান্ডাম না করে একটু খোঁজ খবর নিয়ে করার পদ্ধতিটাই শ্রেয়। ভায়োলেন্স রিপোর্ট করা, কি করে ভায়োলেন্স রিপোর্ট করতে হয়। টিপস ফর স্টুডেন্টস টু রিপোর্ট ভায়োলেন্স: কিপ এ রেকর্ড অফ ইনসিডেন্টস, হোয়ার অ্যান্ড হোয়েন দ্য ইনসিডেন্টস হ্যাপেন্ড। বাচ্চাদের শেখাতে হবে এটা। অ্যাভয়েড করলে কিন্তু বিপদ বাড়তে থাকবে, শেয়ার আরো ভয়ঙ্কর বিপদের দিকে যেতে থাকবে। এ টাচ টাচ পরবর্তীকালে আরো ভয়ঙ্কর রূপ নিতে পারে। শেয়ার উইথ এ ট্রাস্টেড অ্যাডাল্ট, ডু নট কিপ ইট এ সিক্রেট অর টলারেট ইট। টিপস টু অ্যাভয়েড অ্যাবিউজ ভায়োলেন্স, কিভাবে আমি ভায়োলেন্সকে অ্যাভয়েড করতে পারি। ডু নট অ্যাকসেপ্ট গিফটস অর ফেভার্স ফ্রম অ্যাডাল্টস। বাচ্চাকে এটা খুব পরিষ্কার করে শিখিয়ে দিতে হবে, বাচ্চাকে এটা খুব পরিষ্কার করে শিখিয়ে দিতে হবে। বাচ্চাকে কথায় কথায় গিফট এনে দেওয়া বা কোনো ফেভার দেওয়া হ্যাবিট করে ফেললে কিন্তু সে বাইরেও সেই কি হ্যাবিটের শিকার হবে। কাজে আপনার কিন্তু বিরাট ভূমিকা আছে মনিটরিং করা, তাকে গিফট দেওয়ার প্রবণতা থেকে দূরে থাকা। যারা চাকরিরতা বাবা মা বা কর্মরতা বাবা মা, কর্ম কর্ম কর্মের মধ্যে বেশি ব্যস্ত থাকেন, তাদের মধ্যে এই ধরনের ভয়ঙ্কর প্রবণতাটা দেখা যায়, এবং তাদের বাচ্চাদেরই বিশেষ করে কেয়ার গিভার্সদের দ্বারা হিউমিলিয়েটেড হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কনফ্রন্ট দ্য পারপেট্রেটর সামওয়ান কজিং হার্ম বাই সেইং নো। বাচ্চাকে শেখাতে হবে নো কিভাবে বলতে হয় দৃঢ়তার সঙ্গে। কিপ ইউর প্যারেন্টস ফ্যামিলি ইনফর্মড অ্যাবাউট ইউর এঙ্গেজমেন্টস অ্যান্ড রুটিন। তুমি কোথায় কোথায় যাবে, আজকে তোমার কি রুটিন আছে, এটা বাচ্চাকে ক্লিয়ারলি পেরেন্টসদের সঙ্গে শেয়ার করার কথা শেখাতে হবে। তাহলে আপনি মনিটর করতে পারবেন যে কোথায় গিয়ে কতটা সময় ব্যয় হচ্ছে, কোনো হিউমিলিয়েশন ঘটছে কিনা। Inform your parents, class friends, or teachers if you have been abused by someone in the school. পরিষ্কার বক্তব্য, কিছু বোঝাবার নেই। নেভার ব্লেম yourself in your experience violence. তুমি কখনোই তোমার নিজের ভায়োলেন্সের জন্য দায়ী নও। সমাজে অদ্ভুত অদ্ভুত কিছু যৌতিকতা, সরি, কুযৌতিকতা প্রচলিত আছে। মেয়েরা 11টার পরে, রাত্রি 11টার পরে কেন বাইরে যাবে? বাবা অসুস্থ হলে তার ওষুধটা স্বর্গ থেকে বর্ষিত হবে, মেয়েটিকে আর স্কুলে তার ওষুধের দোকানে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। কেন আরজিকর মেডিকেল কলেজের না ডক্টর রাত জেগে পাহারা ডিউটি দেবেন? কেন নার্স বন্ধুটি রাত জেগে রাত জেগে রুগীদের সেবা করবেন? মহিলা তো বাড়ি চলে যাওয়া উচিত ছিল। তো এই যে যুক্তি, এটা বাচ্চাদের ক্ষেত্রেও ভয়ঙ্কর রকম ভাবে কার্যকরী। তা সেক্ষেত্রে বাচ্চারা দোষী ভাবে নিজেদেরকে, তারা ভাবে দোষী। কি, বাচ্চাটিকে একটা ছোট ফ্রক করে পাঠিয়েছিলে কেন? ওর পায়ে থাই দুটো দেখা যাচ্ছিল। মানসিক বিকৃত সম্পন্ন মানুষ বাচ্চার থাই দুটো দেখেই সেক্সুয়াল অ্যারাউজাল চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল, তার যে মস্তিষ্কের বিভ্রম, সেই জায়গাটা কনসিডারেশন আসলো না। বাচ্চাটির থাই জোড়া দেখা যাওয়ার ফলে সে হিউমিলিয়েটেড হওয়ার যোগ্য হয়ে গেল। এই ধরনের বিলিভ আমাদের সমাজে, এই ধরনের কুরুচিপূর্ণ চিন্তা ভাবনা, দাগিয়ে দেওয়া, ব্লেমিং এর প্রবণতা আমাদের সমাজে ভয়ঙ্কর ভাবে রয়েছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ব্যাপারে কি আপনারা মুখ খুলবেন না? টেক টু এ স্কুল কাউন্সিলর অর ট্রাস্টেড অ্যাডাল্ট অ্যান্ড গেট সাম হেল্প। কথাটা মাথায় রাখবেন সব সময়, সব সময় মাথায় রাখবেন। বাচ্চা যদি কোনো রকম ভাবে কোনো রকম অস্বস্তিকর অবস্থায় দেখেন, কোন রকম মানসিক ভাবে একটু ডিপ্রেসড হয়ে রয়েছে, সে ভালো লাগছে না, খাচ্ছে না, ঘুমোচ্ছে না, আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে কোনো কারণে,
বা কোনো অস্বস্তিকর তার আচরণ লক্ষ্য করছেন, একদম সরাসরি কাউন্সেলিং এ যান। কাউন্সেলিং ক্যান হেল্প ইউ, অনেক দারুণ ভাবে আপনাকে হেল্প করতে পারে কাউন্সেলিং। জয়েন মি, আই উইল বি হ্যাপি টু সার্ভ। একটু আইনানুগ অধিকার সম্পর্ক আপনাদের জানার দরকার। চাইল্ড প্রোটেকশন, পক্সো অ্যাক্ট 2012 আপনাদের একটু আলোকিত করার চেষ্টা করব সামান্য। কিছুক্ষণ আগেই বলেছি, হোয়াট ইউ ডোন্ট নো ক্যান হার্ট মি। হোয়াট ইউ ডোন্ট নো ক্যান হার্ট মি, তুমি যা জানো না তা আমাকে হার্ট করতে পারে। বি শিওর বিফোর, বি শিওর বিফোর, তুমি অবশ্যই জানো, আগে জানো, জেনে শুনে রেডি থাকো। তুমি জানো না বলেই তুমি হার্ট হওয়ার সম্ভাবনা তোমার মধ্যে বেড়ে যাচ্ছে। অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা অনেকটা এরকম। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, চলুন একটু আলোকপাত করা যাক। সেক্সুয়াল হ্যারাসমেন্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট দু রকমের, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড পর্নোগ্রাফি। মানে আপনি পর্নোগ্রাফি যদি একটা বাচ্চাকে কোনো রকম ভাবে শো করেন, সেটাও সেক্সুয়াল হ্যারাসমেন্ট। কথাটা মাথায় রাখবেন। বা কেউ যদি এরকম কিছু শো করে থাকে, সেটাও সেটাও সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা সেক্সুয়াল অ্যাসাল্ট। সো এখানে এটা জেন্ডার নিউট্রাল, কোন স্ত্রী পুরুষ সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। এই পস্কো আইন ডিফাইন্স এ চাইল্ড অ্যাজ এনি পার্সন বিলো 18 years অফ এজ। কিছুক্ষণ আগে যেটা বলেছি আপনাদের, 18 বছরের নিচে সবাই চাইল্ড। ইট ডিফাইন্স ডিফারেন্ট ফর্মস অফ সেক্সুয়াল অ্যাবিউজ, sexual harassment and pornography, regards the best interest and well-being of the child of paramount importance. চাইল্ডের উপকার সাধিত হওয়া, তার মানসিক তার মানসিক প্রশান্তি এবং তাকে মানসিকভাবে ফিট অ্যান্ড ফাইন রাখা, তার সব থেকে গুরুত্বপূর্ণ এই আইন অনুসারে। সেটাকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে। চাইল্ডের মুখ প্রকাশ করা যাবে না, এটা সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম। প্রেসক্রাইবস stringent punishment as per the gravity of the offense. কতটা কি আছে সেটাও একটু বলবো। Recognizes that the intent to commit an offense, even even যদি কোনো কমিট কোনো কোনো অ্যাসাল্ট না ঘটে থাকে, জাস্ট ইন্টেন্ট হয়েছে, সেটাও পানিশেবল। সেক্সুয়াল অ্যাসাল্টের ক্ষেত্রে 3 থেকে 5 বছর, 5 থেকে 7 বছর, 7 থেকে লাইফ এবং 10 years টু লাইফ, এরকম বিভিন্ন রকম হতে পারে। সেক্সুয়াল হ্যারাসমেন্টের ক্ষেত্রে 3 বছর, আর পর্নোগ্রাফির ক্ষেত্রে 5 থেকে 7 বছর। ভালো করে বুঝুন, ভালো করে বুঝুন। ইমপ্রিজনমেন্ট হতে পারে। অর্থাৎ আইন কিন্তু ক্লিয়ার, আপনি সেই আইনের সাহায্য নিতে কতটা প্রস্তুত, সেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আইন সকলের জন্য, কিন্তু সকলে আইনকে ব্যবহার বা সাহায্য নিতে জানে না। হোয়াট ইউ মাস্ট নো, আপনাকে কি জানতে হবে? নো চাইল্ড টু বি ডিটেইনড ইন দ্য পুলিশ স্টেশন ইন দ্য নাইট। নো চাইল্ড টু বি ডিটেইনড ইন দ্য পুলিশ স্টেশন ইন দ্য নাইট। পুলিশ অফিসার শুড নট বি ইন ইউনিফর্ম। শিশুর সামনে পুলিশ অফিসার কোন রকম ভাবে ইউনিফর্মে আসতে পারবেন না। রেকর্ডিং the statement of the child and the residence of the child or at the place of his choice. পুলিশ স্টেশনে ডেকে নেওয়া যাবে না। Medical examination of the child to be conducted in the presence of the parent of the child and or other person in whom the child has trust or confidence. In case the victim is a girl child, the medical examination should be conducted by a woman doctor.
Evidence has to be recorded within 30 days. Frequent breaks for the child during trial. Child not to be called repeatedly to testify. No aggressive questioning in camera trial of cases. স্কুলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ নিতে হয় এই বিষয়ে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ। পক্সো সার্কুলার 2015 বাই দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেখানে বলা হচ্ছে টিচার, মানে সিবিএসসি পক্সো সার্কুলার 2025 এ বলা আছে, নির্দেশ দেওয়া আছে, the teachers, management and all the employees are bound to report any instance of child abuse in-house induction sessions. School in should promote harmonious environment and inclusiveness. In residential schools, training programs should be provided to the wardens and personnel care and guidance to the girl children with a female matron for their dormitories. এই সমস্ত বিষয়গুলো ইম্পর্টেন্ট রয়েছে, এবং কমিউনিকেট করা, যথাযথ সময়ে কমিউনিকেট করা, যেটা গুরুত্বপূর্ণ। আমি আমার আলোচনা আর বেশিক্ষণ প্রলম্বিত করতে চাইছি না, শুধু একটা কথা বলে শেষ করতে চাইবো। Distress tolerance is not about solving the problem right way. সবার প্রথম যদি এরকম কোনো ডিস্ট্রেস ঘটে, সেখানে আইনের মতো কাজ করবে অবশ্যই, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ইটস অ্যাবাউট সার্ভাইভিং দ্য মোমেন্ট অ্যান্ড স্টপিং ইম্পালসিভ রিয়াকশনস দ্যাট উই মাইট রিগ্রেট ল্যাটার। অর্থাৎ সেই সময়ে যে ইম্পালসিভ রিয়াকশন আমরা ঘটিয়ে ফেলবো অভিভাবকরা, অথবা বাচ্চাটির জন্য যে ঘটনা ঘটতে পারে, সেই জায়গাটাকে আগে সবার প্রথম শান্ত করতে হবে। বাচ্চাটিকে সবার প্রথম আমাদের রক্ষা করতে হবে মানসিক ভাবে। রোল অফ সাইকোলজিক্যাল কাউন্সেলিং ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। ইউ হ্যাভ টু এস্টাবলিশ দিস বিলিভ ইন দ্য সোসাইটি। সেখানে চিৎকার চেঁচামেচির বদলে বাচ্চাটিকে আগে রক্ষা করুন, তাকে স্টেবল করুন মেন্টালি। এই জায়গাটা সবার প্রথম গুরুত্ব দেওয়া উচিত। Distress tolerance is not about solving the problem right away. It's about surviving the moment and stopping impulsive reactions that we might regret later. So, my dear friends, this is up to me. Now, the protocol. Navo Chetana module will help you to understand নবচেতনা মডিউল আপনাকে আজকে সাহায্য করবে বুঝতে যে এরপরে কি করবেন সেটার জন্য ভিডিও লেসন, একদম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তৈরি করা ভিডিও লেসন আই অ্যাম অপারেটিং। প্লিজ ওয়াচ অ্যান্ড ফলো দ্য ইনস্ট্রাকশনস। কথাটা মাথায় রাখবেন, এইভাবেই কাজ করতে হবে, যেভাবে বললাম সেভাবে নয়। এটা আলোচনা হলো, বাট এখন যেটা দেখাতে যাচ্ছি সেটাই হচ্ছে আপনার কার্য পদ্ধতি। সো আই হোপ ইউ আর এনজয়িং দ্য সেশন। আপনাদের একটু মতামত পেলে ভালো লাগতো, আপনারা কতটা প্রোগ্রামকে এনজয় করছেন। যদি একটু মন্তব্য পেতাম, ফেসবুকেও মন্তব্য পেতাম, তার সঙ্গে সঙ্গে এখানে মন্তব্য পেতাম, তাহলে একটু ভালো লাগতো। আমরা আরো নিজেদেরকে আপডেট করতে চেষ্টা করতে পারতাম। সো আপনারা যদি 1 লাইন 2 লাইন লেখেন, ইন দি মিন টাইম আমি আমার ভিডিও রেডি করছি। যতক্ষণ না মন্তব্য এসে পৌঁছবে ততক্ষণ পর্যন্ত ভিডিও রেডি হবে না, আগে বলে রাখছি কথাটা। সো দাবি তো করতেই পারি। সো আই রিকোয়েস্ট ইউ, প্লিজ এতক্ষণ পর্যন্ত যে আলোচনা হলো তা থেকে আপনাদের ব্যক্তিগত মতামত যদি 1 লাইনে লেখেন, 2-4 শব্দে লেখেন, তাহলে আমরা আমাদেরকে আরো মডিফাই করতে পারবো। চ্যাট বক্সে আপনারা লিখতে পারেন,
কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন, ফেসবুকে আপনারা লিখতে পারেন, আপনারা এখানেও লিখতে পারেন। I am waiting for your comments. I am waiting for your comments. লালটু মজুমদার, সুজন কুমার নন্দী, এর আগে আপনাকে পাইনি, আজকে আপনাকে পাচ্ছি, খুব ভালো। বিপ্লব রায়, প্লিজ কমেন্ট। এবং ফেসবুকে যারা আছেন, যারা লাইভ দেখছেন, তারাও যদি একটু মন্তব্য করেন। What are drugs? Cure for medical purposes. If it's an unhealthy habit, it's going to be handling and understanding emotion. And what is peer pressure? What violence actually means? Violence is meant to bully someone. Navchetna, a new consciousness on life skills and drug education for school children. Objectives. By the end of the session, students will be able to: first, to recognize different forms of violence and how they may vary between boys and girls. Second, to understand the effects of violence on young people. Third, to appreciate the traits of a trusted adult. Fourth, to know how to report incidents of violence. Good morning, everyone. Sit down, all of you. The class is full today. Huh? Very nice. Today we are going to start with a different topic, which is understanding and reporting violence. All right. So this is a very interesting topic, which is very relevant for you today, and you are actually listening and seeing a lot of things, whatever is happening around. We are just going to transact a little bit of knowledge about that. You are free to interact, and in fact I want you to interact, and we are just going to see what it is, how it is affecting us, and how we can avoid. All right? Yes. All right. So shall we start? Yes, ma'am. Okay. Now tell me, you have all heard the term violence. Yes, huh? So what does it mean to you? One at a time. Okay. What does it mean to you? Just start from here. Ma'am, violence is meant to bully someone. This is the topic today. Okay. He said it's bullying. Do you agree? Yes. I think yes. Bullying has a little bit of violence in that. Any other opinion? Ma'am, in my opinion, I guess being offensive is also in violence. Once again? Ma'am, being offensive. Offensive, yes. Being offensive to somebody. Huh? Then? It can be threatening someone, etc. Yeah, threatening. It is very important part of. Now this side. What it comes to you when you hear about violence? Ma'am, criticizing someone to make our own rule. Criticizing for your own good. Yes. Criticism can be for good or for bad. I mean, if you criticize your friend, you are actually telling her that this is an area you need to improve. That is one thing. And unnecessary criticism for someone, unnecessary when it is not needed, just to find fault, can be
kind of a bullying, kind of a violence. Another thing, have you ever seen violence in your life while you are going and coming back? I once saw two car drivers fighting with each other just because Fighting. of a small thing. For small thing, Just then for small fighting. things. When you can actually talk and solve an issue, you unnecessarily you raise your hand, you blow, you hit other, you punch others, you kick. These are all, you know, physical violence. Now, what are the other things? Kicking each other. Hitting. Then punching, breaking the arm, yes. Scolding someone is also comes under violence. Any other opinion? Yeah. 1 second. Ma'am, blackmailing. Yes. Blackmailing is a part of threatening, but blackmailing is a very offensive form of violence. You are actually trying to intimidate others to get your thing done. These are all different forms of violence we basically see in your daily life, and in a sometimes it's a minor way, sometimes it's a very, you know, big issue it becomes. And if you punch, you know, for if you're angry, you punch your friend, sometimes okay fine, he sometimes react, he sometimes doesn't react, you can stop it there. But it becomes very hugely offensive, then you are literally punching and kicking, breaking somebody's arm, breaking somebody's head, bringing bodily harm, it becomes a serious issue. So it can, you know, violence is basically ranging from this much of area, this much of offense to creating serious trouble. It actually becomes a literal problem. Violence is any act that results in physical, psychological or sexual harm or suffering against someone. Fine. It is basically any act which results in physical, psychological or sexual harm or suffering. Now, physical you understood. Physically punching, kicking, beating, breaking somebody's head, somebody's hand. Now, what about psychological? These are all psychological. Threatening, offensive to somebody, blackmailing. You are emotionally creating some trouble on the other, whereas the other person becomes totally distraught. Fine. Now, what about the sexual harm? Sexually also you can do a lot of, you know, you can actually create violence when without the consent of somebody you are actually doing something bodily harm, I mean offending their feelings. These are all coming under the sexual harm. Now there is something else we need to understand. Violence is always intentional. If you are accidentally kicking your friend, this is not violence. You will immediately say, sorry, I did not do this intentionally, isn't it? And or is it something, you know, little bit forcefully at the heat of the moment you are pushing somebody and then go away from here. That is also, you know, in a way it is excusable. Though it is not to be done, it is excusable. But then the real harmful violence is always intentional. Fine. So it is actually with the intention of harming others, and you are not thinking twice that I will be harming somebody, and then you are simply creating it upon. That is actually a real offensive thing. This is the one which actually creates a lot of trouble for others also. All right. Now, it's always, you know, use of the physical force or power. Now, whom all we can do violence? You can do violence against another person. Fine. Since I don't like you, since I am having an argument, I am using a violence against, I am very angry, so I am against one person. It can be against community also. Now, in one community, one group of people decided to offend and create harm for another group. This can be violence against community. Now, what about the other violence? It can be violence against oneself, towards me. How does it take place? When we're not listening to ourselves and doing something that others tell us to do, then we are harming ourselves. So when you know that I am doing something wrong, you know very well that this might harm me, but still you are doing it.
Whatever is the reason you are doing it, that can be violence against oneself. Now, another form of violence against oneself is that when you feel guilty that, oh, I have done something very wrong and then I am punishing myself. Alright, now we are actually going to have two case studies here. Two people who have faced violence and how we are going to, how they faced it, how they want to solve it, or what solution can we offer. That's what we are going to do now. This is a story of a girl called Mala. I am going to read this aloud. Alright, my name is Mala and I am 11 years old. So what class she might be in? Class 6 probably. I walk the same way to school every day. It is the only way I can walk to school safely because in the fields there are some bandits and I am afraid to walk through the fields alone, especially when the crops are high. Who are bandits? Bandits are the armed robbers who stay in wait for you. Fine, when somebody passes through, you will be stopped, you will be asked to take your precious things, maybe your jewelry, your watch, your phone, whatever it is, and they will sell or whatever they will, and then this basically robbers. So when such a kind of a people are there, you are not supposed to be walking around, it's not very safe. So each day I walk past the bus depot and a liquor shop to get to the school, and each day I am approached by an older man offering to buy me a drink. Do you think it is safe? No. It is not. Now he says he will give me whatever I want. This is a term he used, whatever she wants, and says that a schoolgirl needs a treat from time to time. That is his idea of luring that girl. Now one day he gave me a pretty perfume bottle and I took it. Last week he asked me to go on a walk with him after the school. I said no, but every day he asked me the same thing and he is getting more and more persistent. Sometimes he gets very close to me and it's hard for me to get away from him without stepping into the traffic. Tomorrow I am going to walk through the fields even though I am scared of the bandits, because I am so scared of the man who has been harassing me. Now what is this harassing means? Tolerating someone is called No, it's not tolerating. Harassing is? When someone is doing something against our will, then it's called harassing. Yes, pestering us or annoying us for a long time. Fine, that becomes a harassment. Now I don't like it. I mean, that girl does not like the man coming nearby, but then every day he comes nearby without thinking that the girl is not liking, so let me move away. So what is actually happening here? He intends to do violence, isn't it? Now let's move on to another story and we will discuss that. This is the story of a boy called Kapil. My name is Kapil. I come from a very large family. Last year, my mother passed away and my father is the only one at home. Only one at home means an elder. My father is often gone because he sells goods in the market. I am the oldest boy and have to help my father take care of my family. I get up very early in the morning to tend to our farm and to make sure all my brothers and sisters are properly fed. After I am sure that everyone is taken care of, I get ready for the school, which is very far from my house. It takes me almost an hour to walk to the school. Sometime when I arrive at school, I am already very tired because I have been working since before dawn. Now, my teacher tells me I am a very strong boy and he often makes me go to work in the garden at school, which causes me to miss some of the lessons. Now, I realize when I am present in the class, I realize that I have fallen behind because I have missed the previous lesson. Obviously, when he is working in the garden, he will be missing the lesson. The next class is a continuation. And I do not want to school to do more work. I want to go to school to learn. Now, how can I tell my teacher that I do not want to miss the lesson to work in the garden? He is not so courageous to tell the teacher that no, I don't want to work today in the garden, I want to sit in the class. I want to stay in the classroom and learn. This is the dilemma of the boy. Now, what type of violence do you think these children are facing? One is Mala, who is facing from somebody outside whom she does not know. One is a known person. Let's take the case of Mala. What kind of violence is she facing? Right now, does she face any physical violence? Yes. Coming close, that man comes close. Intention of doing something. Fine? Which she does not like at all. That is one form. Then,
Then what kind of other violence is she facing? Harassment, obviously harassment. Then She's facing threats from the bandits. Like if she will be roaming in the fields, though, then she'll be scolded off from the bandits. yes, there is a threat. I mean, there's a threat of facing violence. Obviously, bandits will not leave you. Oh, go, freely pass. He will not do that, isn't it? They are waiting for some prey to have to do that. Maybe, probably from the. But as of now, this girl is actually literally pestered by that adult. Fine. What kind of a violence is she facing? You. Ma'am, she did not go in front of man, but man forced him. But Man forced him. man is forcing himself and getting close by, and every day, now do you think about that girl, think in her shoes. Every day when she set out from her home, she is always in a constant fear. When will that man be, where will he be waiting for me, where do I get to the side, how do I avoid him? This is a constant fear in her mind, isn't it? He is also bullying her, he is intimidating her. What is intimidation? The prey becomes very fearful of that person. You become such a looming presence that the other person becomes awed. I don't know what to do. This is intimidation. Fine. So some people can be very intimidating in their stance also. When they come and stay like this and stares you like this, then if it is a little bit of problem, then the other person gets covered. That is intimidating. This man is intimidating her. The girl is under constant fear. It's a kind of a bullying happening. She is under emotional stress. Fine. Now what about Kapil? What kind of a violence does he face? He pressure family from his family. He getting pressure from his family. Fine. He faces pressure from the family. His family pressure is something which he can't pass on to others. Since he is the elder, he doesn't have a mother, he has to fill in the shoes of the elderly. So that is one thing. And other kind of a pressure, other kind of anything emotional? Ma'am, he is mentally disturbed. Yes, he is mentally disturbed because he is missing out on his lesson. Because he is half the lessons he might be losing. Fine. Then she wanted to tell something. Ma'am, he was not able to tell the thing to elders, and facing them alone. So he was emotionally, ma'am, she was emotionally threatened too. Yes, he has not yet discussed with the father. Why the father is already be disturbed? He has no support, and then he has to earn for the family alone. So he hasn't yet discussed. But then more than that, he is not been courageous to oppose his teacher. That is what he is supposed to do, isn't it? He is supposed to tell the teacher, no sir, sorry, today I can't because I want to attend the class. And why is he not actually telling the teacher that? Having some fear about. Fear about what? Getting bad marks. Getting bad marks, and then? Maybe he is feared. Why? Why is he afraid? If he discuss with teacher, ma'am, his mind is not freely with his teacher. Maybe he would get punished from his teachers. Yes, that is the most important. One more. Yes. Ma'am, maybe he was respecting her teacher, and he don't want to disappoint her. That's why he was follow her instructions. Fine. There are 2-3 things. Number one, if you tell the teacher, how does the teacher takes it? How will the teacher take it? He has no idea. He is first of all afraid that obviously I may get less marks. Fine. The teacher may victimize him. Fine, that means target him in future by giving him less marks. That can be number one. And more than that, he might also victimize him for some other thing. He may punish him more. He may exclude him from some of the activities. Fine, and he may ignore, or he may tell other teachers that this is a very bad boy, or he is not obeying, disobedient boy, whatever. So unnecessary impressions will be created. So this is generally no teacher is supposed to be behaving that way.
No child should be afraid of that teacher. And then more important thing here is that the child has to have the courage to stand up and face that issue. It's a simple issue, fine, and it can be, if he doesn't control, it can become another big issue also, no? So the child is actually lacking the courage to stand up and face the issue and tell the teacher very clearly that, very politely, sir, I am extremely sorry, I cannot do this today. He is actually lacking that thing. Probably if we talk that I am already working from home and I do not have the stamina to do this, maybe the teacher will also exclude him from that work. Though first of all, the teacher is not supposed to do that, but still he may also understand the trouble, but he hasn't actually done so. Now let's see another question. Do you think he or she, Mala or Kapil, is experiencing violence because they are a boy or a girl? In Kapil's case, he's not experiencing he's not experiencing violence because of his gender, but in Mala's case, she is experiencing because of her gender. Then Kapil's case, why not? Ma'am, because ma'am he is a boy, ma'am, the teacher thinks that he has more physical strength and he can do more physical work than the others. So ma'am, he is telling he is telling him to do more extra field work. Yes, and Mala definitely is facing this because she is a girl. Probably it was a boy, then nobody would have intimidated her. Fine. This is one, very initial step of, sexual violence. Somebody coming and intimidating, and then definitely he wants to exploit the girl sexually. Otherwise, why would he ask her to walk with him after the school? Isn't it? That is one thing. And then Kapil, mostly because there is a gender bias of the society. Gender bias which is very much existing, though how much we try to avoid that in the through awareness and whatever it is, the gender bias still exists. People feel that, okay, this is a boy, he can do more work, and then maybe girls may get tired. So none of the girls have been asked as of now. The boy has been asked. So probably he or she, the teacher thinks that he has more stamina, so he will be able to do work, but then the teacher does not know that he has already finished his stamina at home and then by walking and then coming here. This is probably because of the gender issue that these children, both of them, are facing that issue. But you know what, one thing, girls, if they are determined, though they might seem physically very weak, but girls have the capacity to do more work. Mentally as well as physically. So the girls don't feel that physically that bias is existing and then I need to follow the bias. Try to do more physical work, build up your stamina, and then you can do so much mentally. The researchers have already proved that girls have the most capacity to do double working. Your mother might be doing folding clothes and talking, cooking and doing something else also. Fine? Okay, that is one thing. Now let's go to the other one. What are the effects of this type of violence on the students in this scenario? Ma'am, depression. Yes. Now, when you think about that, depression is a huge term. It's a huge term. Nobody actually just immerse themselves, like diving down deep into the ocean. Nobody immerse themselves into the depression. You actually feel a lot of other things. I mean, you feel gloomy, you feel insecure, you have nobody else to talk to, and then slowly you turn into depression. Let's be more clear about the effects. How will she feel that? She would be scared of every road, which it would be safe or not. Every area she will think twice or maybe many times before setting out from the home, where all people might be waiting for me. She will actually feel victimized. Fine? A little bit beginning of victimized. This is again violence against oneself. It is not her trouble. It is not her problem. She did not face she did not do anything to face it on her, but when she faced it, she might feel that I am actually becoming a victim. Then, will she be very happy to walk to school every day morning? No. She will think twice, and if the man is becoming more persistent and then rather than coming close, he is actually thinking about doing something else, the girl might even think of dropping the school. She hasn't actually, as of now, she hasn't discussed with anyone else.
So she may drop out from the school. She actually feels victimized or intimidated. Then Ma'am, she will think that every man is the same kind of. she actually compartmentalizes people. है ना? She compartmentalizes people, and then she thinks that nobody I can trust. Later it may affect her family life as well. Fine, and even the distant relatives, when they come, she might also not trust them. Fine. Now what about Kapil? How does it affect him? Loss of study of Kapil. Obviously he is losing out on his lessons. Mentally distracted. And then he initially at home itself, while doing all this work, he might even be thinking that, okay, what am I going to do in the garden, how much I am going to get tired, and then what all classes will I miss, and then when the teacher asks a question, he will be blank. So is it creating a nice impression on the other teachers? He is not being taught by one, isn't it? And then also when he is actually losing out on all these things, and then obviously his marks will be very low, and what will he answer to the father? He is not being going to the school just to become a field worker, isn't it? Due to only one teacher, he has the mindset that all the teachers are of same kind and they will scold him for all the things he again will compartmentalize the teachers. Every teacher is like this, and he will not trust anybody. He will not, even though the approachable teachers also, he will keep them in a distance. Therefore, what is he losing out? He is losing out probably of some person who is approachable and discussable. Fine. So he could have easily gone to any other and discuss it, but he will not do that. Now he thought that he is not good student and he's able to do like this. He's not able to sit in class and learn something. Yes, he will be discouraged slowly from the studies. He will feel that I am of not any use. I mean, why? Because all the lessons are connection from one to the other. If you don't do well in class 8 and if you are blank in class 9, you will not understand anything. Fine. And even in one class, between a gap of 2 months, you will not even understand the next chapter. Fine. So he will slowly push himself back from the studies, and ultimately he may also have the scare of dropping out from the school. He can't concentrate on things, and as well as he can't share his thoughts with his family members as well. So one main problem is losing the concentration. When he is doing something else, he is always thinking in the mind. This happened to Mala also. Losing the concentration is also something which is very, very important effect of violence, because it can actually manifest from this amount, it can actually create trouble in a larger area of life also. Ma'am, he is also facing a family pressure that he is older. He is also facing a family pressure. Then obviously that cannot be shunned. He has to do, or probably at few years later he can train the youngers to also to do some of the other work, but then at least at present he is actually taking a lot of family pressure. Let's go to the next question. What are some possible consequences of this violence if it goes unchecked? Ma'am, first of all, the child could have depression thoughts and suicidal thoughts, and in Mala case, if it goes unchecked, the man could also track her the road through which she goes, and can do many things which is not correct. Yes. If it goes unchecked, it increases in degree. Isn't it? Right now he is coming close and he is simply asking her to follow me for a walk. Tomorrow he can grab her. And then if he understands that she passes through the field where the crops are very high, she will be very short, 11-year-old girl. He can follow her there also, and he can sexually attack her. Fine. So it can, in Kapil's case, Ma'am, he'll probably feel a lot of loneliness and have no one to tell about his situations and all. Yes. One of the very important trouble, he already has burden of family on him, and then he feels that if I am talking to my father about this, father will be again, what can I do? I mean, I need his help, and I also want him to study, and then why troubling the father? He may feel very lonely. This is very important thing, and this loneliness actually creates a lot of other troubles later.
psychological trouble. In any violence, if it goes unchecked, if we don't take care of this in the very initial stage, it can actually create a lot of harm. Okay, so let's look at this last video again. We are actually going to see what are the types of violence one can face. Fine, 3 types you already know, and here is a chart. What is the first one? Psychological violence. Girls and boys both experience psychosocial abuse. What is psychosocial abuse? Ma'am, the discrimination. Discrimination in what way? Ma'am, in the way of looks. In the way of looks. Looks means people regarding you. Okay. Yes, ma'am. They might think that what other people think about this, ma'am. What other people say about this. The society is consisting of lots of people, isn't it? Now all these people have their own value system. Each family has their own value system, and then within the family also there can be little differences in the value system. So it is very easy to judge another. The way he dresses, the way she talks, the time she moves. If I am passing through the road at 8 o'clock, this girl is walking through the road at 8 o'clock. Fine. So it is very easy to form that girl might be coming from some urgent work back to the home. Fine. So it is very easy to become judgmental. This judgment by the others is something which is constantly, been feared by the members of the society. Majority. The person who is not, caring about these judgments are considered to be a rebel. Fine. So in fact, one thing we can do is that not to be judgmental about others. He or she knows best what she is doing, otherwise his family or her family members will take care. Now what are these abuses, how they actually can face? One is making threats. Fine, it is a form of intimidation. Now another one, verbal harassment or insulting. Verbal harassment is something which is, you can actually say anything what you want without thinking twice, and you can abuse, insult others, and you will, day after tomorrow you will forget what all you said. And suppose if you are having, some kind of a pressure already at the back, all those, this Mala or Kapil already facing some issue, they will feel very vulnerable that whatever he abused or insulted me, I might be like that. He takes it into himself. Fine. Now the third one, intimidating. Intimidating, already know. Then you are overawing others. You are actually making yourself as something huge and great, and then others as something nothing. So the other person might get afraid of you at any point of time, or probably afraid of those situations much later again. Now coming to the next one, bullying and teasing. Now this has to be stopped. As you can't control other, we should be very much careful that we should not be at any point of time bullying others. If you don't do, see what I am going to do. This is again another bullying. Fine. And in this way, you are actually, by bullying and teasing, you are actually forcing other person to do something what he or she does not want. Fine. So this is another one. Now coming to this, an abusive language, another very, very common issue with us. Abusive language. The second word people tend to abuse. I read one study somewhere, the person who uses abusive words which is not decent are basically cowards themselves. They want to make others feel that I am bigger than you and I am not what I am. I want to present myself as something very big, and then by hearing this abuse, then the other person should feel afraid of me. That is why, because you are a coward, you use abuse on others. Now coming to the next one, emotional manipulation and exploitation. Blackmail, you have heard of the term. Now you have a picture, you have a letter, you have something, and then you keep threatening the person that I will be using this against you.
Fine. How to avoid this emotional manipulation? You are actually constantly, if I am blackmailing you or if I am emotionally manipulating you, you are constantly looking for weak areas of the other person, and you are constantly, tightening the screw of that emotions. You are constantly playing upon the other person that this man or this child or whosoever it is weak in this area, let me play upon that fear. Fine. So, what is one way of escaping from this emotional manipulation? Ma'am, just face them and just give them a simple reply about what are they doing to us. All right, face them. Fine. Mentally strong. Mentally strong. Yes. Ignore it. Ignore. How much will you? Okay. Now, one more thing. When do somebody come and blackmail you? When you do everything all right and perfect, or when you do something slightly not acceptable? Slightly not acceptable. Now, when you are doing something slightly not acceptable, you should be aware that I have done something which is slightly not acceptable. Number two, you need to have the courage to own that up. The best thing to move on in your life is that if you identify your mistake, you simply have decided that, okay, I did this mistake, accepting that, and how can I remedy that? And probably you are all very small. You just go to your mother or your father or whosoever is elder and say that, Mama, I did this wrong. I understand this is wrong, and in future I will not do. Then how will that person come and blackmail you? If you have to be admitting your mistake, you need to be extremely strong. You need to be strong that, and how does that strength comes in? When you accept yourself that I did my mistake, and then in future you be very careful you don't do that. Fine. So that is one way of escaping from this emotional manipulation or exploitation. Labeling students lazy or stupid or based on whether they are boys or girls. Lazy, stupid is some mild terms which are used here. There can be big terms also. Fine. Now, I mean branding others. Majority of the people, brand people from, name people by the physical appearance. Fine. So that is very unwanted thing. Why? If I had a choice, I would have created my features in such a way that the best or the most beautiful person in the world. I did not have any choice in that. It plays up in the genes from generation to generation. So why should I be talking about somebody? And physical aspects are actually being labeled, which is very common. And then there are covered, calling somebody covered. This is something. And then stupid, idiot. Nobody is such an idiot. You are getting low marks in your school doesn't mean that you are an idiot. For any human person, one or the other faculty will be very nice. A person who just cannot do maths will be very good in drawing. He can make money in his life later by drawing and selling the paintings. Fine. So we are a mixture of abilities. The thing is that you need to identify if I am bad in something, I am good in something else also. So there is no point of labeling students or others as an adult also. No point in doing that. Now the next one is ignoring. When this ignoring happens, ignoring is a huge problem, and the people who ignores, who often go to this tactic, this is a form of violence basically. They are basically emotionally manipulating the others. If you found a problem, you go straight and talk. This is something you did, I am not liking, and I don't like this, and then don't do this with me, and then don't come near me. If you are continuing doing this, I am off from your friendship. You can simply talk it and finish it off also, but then he did not do, he is ignoring. These are some form of psychological violence, and this is all, we might not we actually understand this as a problem, but then this is all, come under the arena of kind of a violence. And if this happens for a long time, there can be severely damaging effect on the human. We are going to see the physical aspects of the violence. This you all understand. Hitting, slapping, punching, kicking, mildly, very violently, varying degrees of harm.
We don't have to discuss a lot among them. Now shaking. What is shaking? My dear friends, আশা করি আপনাদেরকে আমরা আলোকিত করতে পেরেছি যে ঠিক কোন পরিস্থিতিতে কাকে ভায়োলেন্স বলে এবং এই পরিস্থিতি থেকে বেরোবার জন্য ছাত্রছাত্রীরা, আমাদের সন্তানেরা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে। একটা জিনিস মনে হয় আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে অ্যাকচুয়ালি লাইফ স্কিল এডুকেশন হচ্ছে এইগুলো থেকে আমাদেরকে বাঁচাতে পারে। আগামী শনিবার আমাদের ড্রাগ অ্যাডিকশনের যে আলোচনা আমরা চালিয়ে যাচ্ছি, সেই আলোচনায় আমরা আলোকিত করার চেষ্টা করব যে লাইফ স্কিল এডুকেশন কিভাবে আমাদেরকে এই ধরনের প্রবলেমগুলো থেকে বেরোতে সাহায্য করতে পারে। আর লাইফ স্কিল এডুকেশন ব্যাপারটাই বা কি? লাইফ স্কিল এডুকেশন বাচ্চাদেরকে দেওয়া অত্যন্ত জরুরি, অভিভাবকদের ব্যাপারে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। আসুন আমরা সকলে মিলে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে এক সুরক্ষিত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে চলি। আজকের মতো বাই 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 বাই।